টোটাল ওদের কোর্সটা মিউজিক থেরাপির উপর ডিজাইন করা। ওখানে একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা উনি কোর্সটা করাচ্ছেন, তার সঙ্গে একজন আমেরিকান, একজন ওয়েস্টার্ন একজন আছেন। তো ওনারা দুজন যে পুরো ইন্ডিয়ান মিউজিক থেরাপি, ইন্ডিয়ান মিউজিকটাকে নিয়েই উনি কিন্তু পুরো জিনিসটাকে ডিজাইন করেছেন ওনারা। একদমই। কিন্তু ওটা আজকে ওখান থেকে হয়ে মানে সার্টিফাইড হয়ে আসছে বিদেশ থেকে, যদি কোনো মানে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, তবে মানুষ আমরা এখানে করছি বলি। একটা জায়গায় আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, 17 জন ছিল, লাস্টে আমরা দুজন লাস্টে সিলেক্ট হয়েছিলাম হাওড়ার একটা স্কুলে, সেখানে আমি এবং আমার স্যার। এবং আপনি বিশ্বাস করবেন না, যেহেতু আমার ট্রিনিটি কলেজ অফ লন্ডনের সার্টিফিকেট ছিল, আমি সিলেক্ট হই। অবশ্যই হয়তো শেখানোর কিছু জিনিস ওনাদের ভালো লেগেছে, কিন্তু এই সার্টিফিকেটটা ম্যাটার করে গেছে। আমরা তো ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য, নিজে ভালো থাকার জন্য ফিজিক্যালি আমরা সকালবেলা মর্নিং ওয়াক করছি, বা কেউ জিম করছে, বা কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করছে, বা একটু ক্রিকেট ফুটবল খেলতে যাচ্ছে। সবাই তো অ্যাথলিট হবে বলে নয়, না, একদম জাস্ট ফর ফিজিক্যাল ফিট রাখার জন্য। মেন্টাল ফিটনেসের জন্য আমরা কি করছি? এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের একটা নতুন ধরনের অভিজ্ঞতা নিয়ে আমরা এসে পড়েছি। আপনারা প্রতিনিয়ত আমাদের এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনারা যে ধরনের মানুষজনদের দেখেন, তারা প্রত্যেকেই বিশেষভাবে নিজেদের কিছু কিছু জায়গা, নিজেদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে কিন্তু তারা ছাপ রেখে যাচ্ছেন। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন, মিস্টার অভিজ্ঞান দত্ত, যিনি মালহার একাডেমি এই নামে তার একটি ইনস্টিটিউট চালান, এবং নট অনলি ইনস্টিটিউট চালান, আজকে বলা যায় দীর্ঘদিন ধরে তিনি কিন্তু মিউজিক থেরাপির ওপরে কাজ করছেন। আর এই মিউজিক থেরাপি কি, বা কী ধরনের কাজকর্ম তিনি করছেন, সেই সমস্ত কিছু নিয়ে শুনে নেব আমরা আজকের পডকাস্টে। তো আমরা প্রথমে তাকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে। আমাদের সকলের প্রিয় মিস্টার অভিজ্ঞান দত্ত। নমস্কার মিস্টার অভিজ্ঞান দত্ত, ধন্যবাদ আপনি আজকে আমাদের সময় দিয়ে আমাদের কাছে এসেছেন তার জন্য। তো আপনি এই যে মিউজিক জগতের লোক বলা যেতে পারে, তো আপনি কিভাবে আপনার স্টার্টিংটা যদি একটু ছোট্ট করে আমাদের বলেন আমাদের শ্রোতাদের, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আচ্ছা, মিউজিক নিয়ে তো কাজ করছি অনেক বছর। তার আগে বলি, আমার যে একাডেমির কথা বললেন, মাল্লার একাডেমি, এটা তো আমার বিভিন্ন কলকাতায় বিভিন্ন সেন্টার্স আছে, তো ওটাতে পরে আসছি। মিউজিক শুরুর ব্যাপারটা আপনি যেটা জিজ্ঞেস করলেন, তো ছোটোবেলা থেকে যেরকম শোনা, সবাই যেরকম মিউজিক শোনে সেইভাবেই। তো প্রথমে বলি, আমি একটা জিনিস, আমি কি সেরকম মিউজিক্যাল ফ্যামিলি থেকে, মানে মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি নয়, বাড়িতে এমনি নর্মাল বাঙালি বাড়িতে যেরকম মিউজিক শোনা ওইটাই ছিল বাড়িতে। এবার এতে কি হতো, নর্মাল মিউজিক শুনতো বাবা, যেমন কিশোর কুমারের তখনকার দিনে ক্যাসেট ছিল, তো ক্যাসেট নিয়ে আসতো বিভিন্ন, ওইগুলো শোনা হতো, রাইট ওগুলো। এবার মা একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতো, এইরকমই টেপ রেকর্ডারে আমরা শুনতাম, এরমভাবেই ভালোবাসাটা শুরু। এবং পরে গিয়ে আমি মিউজিক করতে গিয়ে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী শেখাতে গিয়ে দেখেছি তারা কিন্তু মিউজিক্যাল ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড করে না। এটা স্পেশালি যারা আমাদের এখানে নন বেঙ্গলিরা কলকাতায় এসছে, তারা মেনলি বিজনেস পারপাস আসে, তারা যখন মিউজিক শিখতে আসছে, তাদের মিউজিক সম্বন্ধে যে কনসেপ্টটা, সেটা কমপ্লিটলি একটা অন্যরকম, যে দুটো গান বাজাবো, এই করব, মানে যে মিউজিকটাকে ডেপথে বোঝার এই ব্যাপারটা ছিল না। এটার উপর আমি কাজ করি শেখাতে গিয়ে। এটা করতে গিয়ে আমার মিউজিক থেরাপির ব্যাপারটা মাথায় আসে, এবং আমার কাছে অনেক আইটি প্রফেশনালস বা ডাক্তার এরাও শিখতে আসতো মিউজিক বিভিন্ন একাডেমিতে। তো ওদেরকে শেখাতে গিয়ে আমি দেখেছি যে এরা নিজেরা মিউজিক করছে, ঠিক কথা, মিউজিক শিখছে, কিন্তু কোথাও একটা তাদের কাজের প্রেশারও তাদের মধ্যে বিশাল, রাইট। এবং এখনকার দিনে মানে লাস্ট 5-7 বছর আমি দেখছি, বিফোর কোভিড এবং আফটার কোভিড তো প্রচুর বেড়ে গেছে, যে বাচ্চাদের মধ্যে এই ব্যাপারটা চলে এসছে, যে একটা মেন্টালি তারা সবসময় একটু এত কাজের প্রেশার, পড়াশোনা, মানে ধরুন আমি ছোটোবেলায় বাড়ির কাছেই স্কুল ছিল আমাদের, মোটামুটি আমাদের যারা এজের, কিন্তু এখনকার দিনের বাচ্চারা সে স্কুল, ধরুন আমি হাওড়াতে থাকি, ওখান থেকে সে প্রায় 40 মিনিট 45 মিনিট বাসে করে, এতে করে, যেরকম আমরা আমার বাবা কাকাকে দেখেছি অফিস যেতে, একটা 7 বছরে 8 বছরের বাচ্চাকে সেই জিনিসটা ট্রাভেল করতে হচ্ছে, একটা অফিস টাইম পুরো, স্কুল যাচ্ছে আসছে, তারপরেই তার টিউশনস, তারপরেই তার পুরো একদম মানে বিকেল 4টে থেকে 5টা, এই টাইমটা আমাদের খেলার টাইম ছিল ছোটোবেলায়, তাই না? এবার এই জিনিসটা পুরো আমরা বাচ্চাদের মধ্যে হারিয়ে ফেলেছি, এবং এইটা অটোমেটিক্যালি ওদের মধ্যে একটা স্ট্রেস আমি হতে দেখি। এইটা নিয়ে আমার ভাবা হয় যে এটাকে কমানো কী করে যায়,
অর্থাৎ আমরা বলতে পারি যে, আমি একটু আপনাকে ডিস্টার্ব হ্যাঁ, করলাম, sure, sure. যে শিশুদের শৈশব যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে মিউজিক সামহাও যেন সেই শৈশবটাকে তাদেরকে রিপ্লেস করতে আবার সাহায্য করছে। আপনি এটা বলতে পারেন? প্রচণ্ডভাবে মিউজিক কেন, দেখুন আমাদের যে কোনো পারফর্মিং আর্টই, আমি এই জায়গাটায় বলি, আমাদের প্রচুর পারফর্মিং আর্ট আছে, যেটাকে আমাদের বলা হয় না 16 কলাপূর্ণ হলো। হ্যাঁ, এই যে হ্যাঁ, 16 আর্ট, আমরা যারা গৃহস্থ জীবন পালন করি, এটা তারা কিন্তু একটা বড় জিনিস হচ্ছে, আমার সাধু সন্ন্যাসীরা যেভাবে ধ্যান বা করে নিজেদেরকে মেন্টালি অনেক বেশি পিস এবং তাদের মেন্টাল যে রিসার্চ, ওয়েলবিংয়ের যে রিসার্চ, আমরা কিন্তু গৃহস্থ জীবনে সেটা করতে পারি না। তো আমাদের এই আর্টগুলো দেওয়া হয়েছে, পার্ট যেমন মিউজিক, ডান্স, কালচার, বা আমরা বাড়িতে প্রচুর কাজ করি, যে কাজগুলো এখন হয়তো ম্যাক্সিমাম টেকনিক্যাল দিকে চলে গেছে, রান্না করা থেকে সমস্ত, এগুলো কিন্তু এক একটা পারফর্মিং আর্ট। এই আর্টগুলোকে কিন্তু আমাদের রেগুলার লাইফে মেডিটেশনের মতো করে প্র্যাকটিস করার একটা অভ্যাস আমাদের দেওয়া হচ্ছে, যেহেতু আমরা ওদের মতো সাধু সন্ন্যাসীদের মতো, যেমন ধরুন আমাদের জীবনে তো কাজ আছে, ধরুন অফিস যেতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে বা পড়াশোনা করতে হচ্ছে বা বাড়ির একটা লাইবিলিটিস আছে, সেটা ওদের কিন্তু নেই। ওরা তো মনে হলে এই কারুর বাড়ির সামনে গিয়ে হাত পেতে খাবার খেয়ে নিচ্ছে, আবার খেয়ে নিজের ধ্যান করতে বসে যাচ্ছে, কিন্তু আমরা এটা করতে পারি না। তো আমাদের রেগুলার লাইফে আমরা কি করে নিজেকে পিস রাখবো, এই পারফর্মিং আর্টগুলোকে ইউজ করা হতো। যেটা আমার মিউজিক থেরাপি নিয়ে, আমি বার্কলে কলেজ অফ মিউজিক থেকে অনলাইনে একটা মিউজিক থেরাপি কোর্স করি, এবং তারপর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ওপরও অনেক টা পড়াশুনো করি, এবং দেখি যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের থেকে ভালো আর কিছু হতে পারে না, যেটা মিউজিককে মানুষকে হেল্প করতে পারে। যেমন বিভিন্ন ধরুন রাগ আছে, বিভিন্ন ধরুন রাগ, কোনো রাগ হাইপার টেনশন কমাচ্ছে, কোনো রাগ আপনার একটু স্ট্রেস কমাচ্ছে, কোনো রাগে হয়তো ব্রেনের কিছু প্রবলেম থাকলে বা ক্লট হয়ে গেছে, অনেকে সার্জারি হয়েছে, আফটার সার্জারি এই রাগটা, কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহু বছর ধরে আমাদের এখানে হয়ে আসছে, করা হয়। কিন্তু প্রবলেমটা আমি দেখেছি যে, আমি তো একটা মিউজিক ধরুন সিলেক্ট করে চালিয়ে দিলাম, এই মিউজিকটা শুনলে এই রাগটার, এর যে সাউন্ড ওয়েভটা ক্রিয়েট হচ্ছে রাগটার, সেটা আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা না ওষুধ খাওয়ার মতো, মানে আপনাকে আমি ধরুন একটা ওষুধ দিলাম, কিন্তু আপনি জানেন না, আমরা যদি জানি না ওষুধটা এখান দিয়ে খেতে হয় না এখান দিয়ে খেতে হয়, তাহলে কিন্তু কাজ করবে না, আমাদের মুখ দিয়ে খেতে হবে এই ব্যাপারটা। মিউজিকটা কিন্তু ঠিকঠাক প্রপারলি অ্যাক্টিভ লিসনিং হচ্ছে না, হাউ টু লিসেন দ্য মিউজিক। যে কোনো ক্লাসিক্যাল মিউজিকই আমি চালিয়ে দিলাম, শুনছে, কিন্তু ভদ্রলোক বা ভদ্রমহিলা অন্য কিছু ভাবছে, বা তার ওইখান থেকে ওকে পুরোপুরি ওর মানে সেন্সটাকে পুরোপুরি মিউজিকে কীভাবে নিয়ে আসবো, এইটার উপর আমি কাজ করা শুরু করি। আচ্ছা, মানে একটা নতুন ধরনের জিনিস আমরা এখানে শোনার শুনলাম। যে হাউ টু লিসেন, রাইট। আমি তো আপনাকে একটা ভালো মিউজিক চালিয়ে দিতে পারি, এবার আপনি ধরুন মিউজিকটা কোনো একটা ভালো বলিউডের গান বা কোনো আধুনিক গান চালিয়ে দিলাম, গানটা আপনি শুনছেন, শুনতে শুনতে আপনার মনে হলো যে গানটার কথাটা তো বেশ ভালো, আপনি গানটার সঙ্গে ইমোশনালি কানেক্ট করে গেলেন, এই কথাটার সঙ্গে এইটা বা এইটা এরকম করে ওই গানটা আপনার ভালো লেগে গেল, আপনি কিন্তু কোথাও না কোথাও সাউন্ডটার সঙ্গে অ্যাক্টিভ লিসনিং আর থাকছে না, আপনি পুরো কানেক্ট করছেন লিরিক্স দিয়ে, যেটা ম্যাক্সিমাম 90% লোক কিন্তু আমরা করি এটা, যার জন্যই গানগুলো সুপার ডুপার হিট হয়। হিট মানে হচ্ছে। কিছু একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বা ধরে নাও নর্মাল কথাবার্তা, যেগুলো একটা মানে মানুষ চটুল গান বলা যেতে পারে, চটুল গান বা যে কোনো গান, মানে কোনো একটা, কিন্তু সেটা আমাদের কোনো রকম সাইকোলজিক্যালি আমরা হয়তো সেই গানটা আমাদের অনেক কিছু ভাবাচ্ছে, আনন্দ দিচ্ছে হয়তো, কিন্তু ইনার ওয়েলবিং, যেটা মনের ভেতরে, মানে আমাদের ভেতরের যে অবস্থাটা, তার কিন্তু খুব একটা মানে পরিবর্তন হচ্ছে না। আমাদের একটা, দেখুন মিউজিক থেরাপি বা আমি যেটাকে বলছি মিউজিক ফর পিস, যেটা নিয়ে আমি কাজ করছি, এটা কিন্তু এক ধরনের ভেতর থেকে ভালো থাকার একটা উপায়। কেননা আমি যদি ভালো থাকি মানে এরম নয় যে, যেমন দেখা হলে আমি বলি কেমন আছেন, ভালো আছি বলে চলে গেলাম, এইটা কিন্তু নয়, মাথায় অনেক কিছু চলছে, আমরা অভ্যাস থেকে অনেক কিছু করি, বুঝতে পারছেন তো, এই জায়গাটাও আমি প্রথমে নক করি, কারণ ছোটোবেলা থেকে মিউজিক শেখার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস ছিলাম, আমি বরাবরই না একটা ছোটো বাচ্চাদের মতো থাকতে ভালোবাসি, এবং কোথাও না কোথাও সেই জিনিসটা আজকে 40 ইয়ার্স এজ হতে চললো, আমার কিন্তু এই জিনিসটা রয়েছে এখনও, আমি কিন্তু এটাকে এখনও মানে, এবং আমি খুব জিনিস মনে রাখতে পারি না। আমার মনে হয় যে মানুষের খুব একটা যে মনে ধরুন একটা ভালো ঘটনা আপনি ভবিষ্যতে মানে অতীতের মনে রাখলেন, একটা বাজে ঘটনাও মনে থাকবে আপনার, তাই না? এবং আপনি এই মেমোরিটার উপরই কিন্তু, ধরুন আমার কোনো মানুষের সঙ্গে 5 বছর আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল,
সে মানুষটা আজকে নিজেকে পাল্টে ফেলেছে, 5 বছর বাদে তার সঙ্গে দেখা হচ্ছে, আমি কিন্তু সেই এক্সপিরিয়েন্স দিয়ে তাকে দেখব। হয়তো তার কোনো ভালো কাজ বা তার আমার জন্য কোনো ভালো হয়তো প্রস্তাব আমি মিস করে গেলাম, আমি ভাবলাম এই মানুষটা তো এইরকমই ছিল, আমি তাকে অ্যাভয়েড করে গেলাম। তো আমরা কিন্তু ওই সিচুয়েশানের উপর, তার মানে কি আমরা মেমারি দিয়ে কাজ করবো না, মেমারিকে ইউজ করবই, কিন্তু সিচুয়েশানে থেকে মানে কনসাসনেসটাকে আমরা হারিয়ে ফেললে চলবে না। এবার কনসাসনেসটা আমার আমার নিজের মিউজিক থেরাপি নিয়ে কাজ করতে করতে এবং আমি একটু স্পিরিচুয়ালি পড়াশুনো করতে করতে একটা জিনিস দেখেছি, আমি একটু যোগা বা ধরুন ধ্যান এগুলো প্র্যাকটিস করতাম, কোভিডের সময় খুব করেছি। তো করতে গিয়ে দেখেছি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টালি প্রচণ্ডভাবে হেল্প করে ভালো থাকতে। কিন্তু এখানেও ওই একটা জিনিসই চলেছে, মানে যখন প্রচুর বাচ্চা ছেলে মেয়ে বা বয়স্ক মানুষ বা যারা হাউস ওয়াইফ আছে তারা দেখবেন, বা যারা প্রফেশনালস আছেন বিভিন্ন লাইনে কাজ করছেন, তারা কিন্তু যোগা ক্লাসে যায়, কিন্তু চেঞ্জেসটা কেন এত হচ্ছে না? ক্লাস হচ্ছে, স্কুল হচ্ছে, শেখানো হচ্ছে, ওয়েস্টার্ন বিদেশে কিন্তু এই জিনিসটা প্রচুর হয়। আমরা কিন্তু সেই মানে আমাদের যোগা পদ্ধতি, মেডিটেশন পদ্ধতিটা বাইরে গেছে, বাইরের মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেটার একটা আমি বললাম না আপনাকে বার্কলে কলেজ অফ, ওখানে আমি যখন কোর্সটা করি অনলাইনে, পুরো টোটাল ওদের কোর্সটা মিউজিক থেরাপির ওপর ডিজাইন করা। ওখানে একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা উনি কোর্সটা করাচ্ছেন, তার সঙ্গে একজন আমেরিকান, একজন ওয়েস্টার্ন একজন আছেন। তো ওনারা দুজন যে পুরো ইন্ডিয়ান মিউজিক থেরাপি, ইন্ডিয়ান মিউজিকটাকে নিয়েই উনি কিন্তু পুরো জিনিসটাকে ডিজাইন করেছেন ওনারা, একদমই। কিন্তু ওটা আজকে ওখান থেকে হয়ে মানে সার্টিফাইড হয়ে আসছে বিদেশ থেকে, যদি কোনো মানে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, তবে মানুষ আমরা এখানে করছি। এই এই একটা অদ্ভুত ট্রেন্ড আমরা এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে, আমি বারবার আমাদের চ্যানেলে একটা জায়গা আমরা রিচ করার চেষ্টা করি যে আমাদের ইন্ডিয়ান কালচার এটা যে এত রিচ, এত ডিপ আছে, এত deep। এই জায়গাটাকে আমরা সামহাও প্রত্যেকটা বার মিস করে যাই। প্রত্যেকটা জায়গাতে যতক্ষণ না ওটা বাইরের থেকে, পাশ্চাত্য থেকে একটা স্ট্যাম্প হয়ে আসছে, ততক্ষণ আমরা যেন ওটা নেগলেজেবল করছি প্রচণ্ডভাবে। হ্যাঁ, তো এই জায়গাটা মানে এটা আপনি আপনার কথাতেও সেই জায়গাটাই আমি আপনাকে বলি, আমি ট্রিনিটি কলেজ অফ লন্ডনে গিটারের কোর্স করেছি, আমি কিন্তু তার বহু বছর আগে থেকে গান বাজনা করছি, রাইট। কিন্তু এটা কোর্স করার পর আমি আপনাকে বলি প্রচুর একাডেমিক স্কুল আছে, আমি নাম বলছি না, আমি প্রচুর একাডেমিক স্কুলে অ্যাজ এ মিউজিক টিচার কাজ করেছি। অবশ্যই এই সার্টিফিকেটের ভ্যালু আছে, কিন্তু এই সার্টিফিকেটটা যখন প্রেজেন্ট করা হচ্ছে একটু অন্যভাবে দেখা হচ্ছে। আমি একটা ঘটনা বলি, একটা জায়গায় আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, 17 জন ছিল, লাস্টে আমরা 2 জন লাস্টে সিলেক্ট হয়েছিলাম হাওড়ার একটা স্কুলে, সেখানে আমি এবং আমার স্যার, আমার যে স্যার পুরনো, মানে আমি প্রথম যার কাছে শিখি এরকম একজন মানুষ, তিনি এবং আমি 2 জন মিলে পড়ে রয়েছি। এবং আপনি বিশ্বাস করবেন না, যেহেতু আমার ট্রিনিটি কলেজ অফ লন্ডনের সার্টিফিকেট ছিল, আমি সিলেক্ট হই। অবশ্যই হয়তো শেখানোর কিছু জিনিস ওনাদের ভালো লেগেছে, কিন্তু এই সার্টিফিকেটটা ম্যাটার করে গেছে। তাহলে এই জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে ম্যাটার করছে। একটা সার্টিফাইড জায়গা থেকে বা একটা বাইরের ওয়েস্টার্ন থেকে কিছু সার্টিফাইড হয়ে আসাটা, স্ট্যাম্পটা যেটা আপনি বললেন, খুব বড় জিনিস। তো যাই হোক, আমরা এবার আবার আপনার শিক্ষা পদ্ধতির ওখানে চলে যাই যে এখনকার দিনের ছাত্রছাত্রীরা, যেটা আপনি একটু আগে বলছিলেন যে তারা ওপর শিখছে, ডিপলি কেউ যেতে চাইছে না, তো আপনি তাদের ইন্টারেস্টটা কিভাবে গ্রো করাচ্ছেন? দেখুন, এই জিনিসটা আমার মিউজিক শেখাতে গিয়ে প্রথম যে জিনিসটা লাগে, 2-3টে পয়েন্ট বলি। দেখবেন মিউজিক স্কুল বা একাডেমিক স্কুল, যেটা কলকাতা বা সারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এদিকে ওদিকে প্রচুর, দেখবেন লোকাল বেস হয়। একটা মানে ইঞ্জিনিয়ারিং কলেজ বা একটা ভালো স্কুল, ধরুন ডিপিএস, অনেকে অনেক দূর থেকে পড়তে চলে যাচ্ছে, প্রায় 40 মিনিট, কিন্তু মিউজিক স্কুল সেটা না। মিউজিক স্কুল লোকে কী করছে, গুগলে বা এতে বা আশেপাশে কোথায় আছে। তো এই অ্যাওয়ারনেসটাই লোকের মধ্যে নেই যে ধরুন একটা ভালো মিউজিক স্কুল আছে। ধরুন আমার কলকাতা জুড়ে 3-4টে সেন্টার করার এটার মেন উদ্দেশ্য, যে আমি বিভিন্ন জায়গার, আমি প্রথমেই বুঝেছি 5 কিলোমিটার রেডিয়াসের বাইরে কিন্তু মানুষ আসবে না আমার কাছে। কারা আসবে? যারা খুব প্রফেশনালি এগোতে চায়, যারা প্রচণ্ডভাবে মিউজিকটাকে নিয়ে এগোতে চায়, তারাই কিন্তু আসছে। ধরুন আমার টালিগঞ্জে একটা সেন্টার আছে, সেই সেন্টারে টালিগঞ্জ, রাসবিহারি, এই এলাকাটা, সাউথ ক্যালকাটাও পুরো নয়, মানে ওই 5-7 কিলোমিটারের মধ্যে লোকই আসছে। দূর থেকে খুব কম লোক আসছে যারা শিখতে চায় মন দিয়ে, সেটা খুবই কম। সেই জন্যে আমাকে আবার হাওড়ায় আমার সেন্টার করতে হচ্ছে, আবার আমি বারুইপুরে করছি, আবার দমদমে করছি। তাহলে কি হচ্ছে, বিভিন্ন জায়গার মানুষকে আমরা কিন্তু পৌঁছতে পারছি। তো এই অ্যাওয়ারনেসটা কেন নেই? আজকে লোকে একটা স্কুলে পড়তে চলে যাচ্ছে, স্কুল বাসে করে 40 মিনিটস জার্নি করে, মিউজিকের জন্য কেন আসছে না দূর থেকে? এটার কারণ হচ্ছে, দেখুন এখানে প্যারেন্টসদেরও একটু ভাবতে হবে
যে যখন একটা বাচ্চা, আমি যখন ছোটোবেলায় মিউজিক শিখবো বলে তখন কিন্তু আমি ছোটোবেলায় বলি আমার মিউজিক শুরু হওয়ার কথাটা যখন এটা বলছি, আপনি তো জিজ্ঞেস করলেনই, আমি প্রথম কথা হচ্ছে ছোটোবেলায় তো মিউজিক সেইভাবে শোনা হতো না, শুনতাম কিন্তু শেখা সেইভাবে হয়নি। যখন আমি ওই 5-6-এ পড়ি, আমার বাবার কিছু বন্ধু ছিল, আসতো, এবং তার মধ্যে একজন গান গাইতেন খুব ভালো, এবং ওনাকে আমি বলিউডের গান বাবা খুব শুনতো, সেইগুলো গানগুলো ওনাকে গিয়ে বলতাম আমাকে এই গানটা শেখাও, ধরুন আজ এই দিনটাকে, এই গানটা একটু শিখিয়ে দাও। এবার এবার উনি কী করতো, প্রথম ইন্টারেস্ট দিয়ে আমাকে একটু বুঝিয়ে দিত, করে দিত, বা হারমোনিয়ামে একটু দেখিয়ে দিল। কিন্তু পরের দিকে কি হতে আরম্ভ করলো, উনি একটু বাবার কাছে আড্ডা মারতে আসতো তো অফিসের পরে, একটু ডিস্টার্ব হতে আরম্ভ করলো রোজই এসে। এবার আমার তো শিখতেই হবে ব্যাপারটা, আমি সেইভাবে তো কোনো প্রফেশনালি তখন মিউজিক টিচারের কাছে জয়েন করিনি। তো উনি কী করতো, তারপর আমাকে বলতো যে মিউজিকটা লিখতে হবে, পুরো গানটা লিখতে হবে। তো এবার একটা গানকে লিখতে গেলে তখন, এবার ছোট ছিলাম, ক্যাসেটটাকে বারবার রিওয়াইন্ড করছি, লিরিক্সটা লিখছি, এরম করে একটা গানকে ধরুন আমি 5 দিন 7 দিন লেগে যেত। রোজ ওনাকে গিয়ে বলতাম এই স্ট্যান্ডারটা লিখেছি, বলে পুরোটা করে আনো, মানে উনি জাস্ট স্কিপ করছেন। কিন্তু তারপর আবার যখন পুরো গানটা হলো, ওই গানটা একটু শেখালেন, আবার নতুন গান আমাকে বললো এই গানটা শেখো, এবার এটা হয়ে লেখো। এইভাবে উনি সারা সপ্তাহে একদিন আমাকে সময় দিতেন, আর বাকি দিনগুলো অতটা হতো। এবার এখানে আমি ভাবতাম যে এটাই মানে ওনারই মন্ত্রটাকে আমি গুরু মন্ত্র হিসাবে নিই, কিন্তু ভাবতে পারবেন না ওই যে মন দিয়ে বারবার রিওয়াইন্ড করে শোনাটা, এটা আমাকে মিউজিক কিরম শিখিয়ে দিল। আমি পরে গিয়ে এটা রিয়েলাইজ করলাম, এবং যখন আমি বললাম যে ওটা আমাকে তো শোনা শেখাচ্ছে, এবার মিউজিকটা শুনছি, তার ভেতরে পিয়ানোটা শুনছি, ড্রামসটা শুনছি, ধীরে ধীরে জিনিসগুলোকে আলাদা আলাদা করে একটা মিউজিশিয়ানের মতো করে শোনা শুরু হলো। এবং এই জিনিসটা কিন্তু আমি যেটা বললাম, প্রচুর মানুষ যারা ধরুন বাঙালিরাও প্রচুর আছে, এবং নন বেঙ্গলিরাও যারা বাইরে থেকে আসছে, তারাও কিন্তু এইভাবে মিউজিকটা শোনে না। আমি এটার উপর কাজ করা শুরু করলাম। দিস ইজ ওয়ার মিউজিক থেরাপি স্টার্ট। আমরা একটা জায়গা, মানে আমিও কিছুটা গান বাজনা করেছি, তো তখন আমাদের যে স্যার ছিলেন উনি বলতেন যে গান পরে হবে, আগে কান তৈরি করো। এটা একটা মানে আমি এখনো দেখি যে আজকালকার দিনে সমস্ত আমরা ওপর এই যে জায়গাটা আপনি বললেন, ওপর আমরা একটা গান শুনছি, লাইক আমি একটা খিচুড়ি খেয়ে নিচ্ছি, কিন্তু তার ইনগ্রেডিয়েন্টস কি আছে আমি সেটা দেখছি না। কিন্তু যে খিচুড়িটার প্রকৃত টেস্ট আরো বেশি হবে যখন ইনগ্রেডিয়েন্টসটা জানা যাবে, এবং সেটা যদি সে নিজে করতে পারে এবং সেটা যদি আরো টেস্টি হবে, সেটা তো আরো বড় ব্যাপার। খিচুড়ির মতো আরো 4-5টা আরো অনেক কিছু পদও ওখান থেকে করতে পারবে। এক্স্যাক্টলি, ইনগ্রেডিয়েন্টস তো সেম, হুইচ ইজ কল মিউজিকে আমরা বলি ইম্প্রোভাইজেশন। ওকে, যেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ইম্প্রোভাইজেশন। রাইট। একটা রাগ আপনাকে শিখিয়ে দিল, সেই রাগের কিছু চলন শিখিয়ে দিল, বা ওয়েস্টার্নে জ্যাজ মিউজিকে সেম আপনাকে কিছু বন্দিশ শিখিয়ে দিল। এই বন্দিশগুলোই কিন্তু ছোট ছোট সুর, যেটা ইন্ডিয়ান ক্লাসিক্যালে বন্দিশ, সেটাই কিন্তু আস্তে আস্তে আমাদের মডার্ন মিউজিকে গান বা এই রকমভাবে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে এই একটা শুকনো আলোচনার মধ্যে যাচ্ছি। আপনাকে যখন পেয়েছি একটু রসালো হয়ে যাক জিনিসটা। আজকে আমাদের পডকাস্টে, আমাদের আগের দিনের পডকাস্টে আমরা যেরকম করেছিলাম, সমৃতা এসেছিলেন, যিনি হচ্ছেন 17 বছর, 17 ইয়ার্স, উনি নজরুল ইসলামকে নিয়ে রিসার্চ করে যাচ্ছেন, এবং আজও আমরা অনেক জিনিস পাচ্ছি যেটা হচ্ছে যে নজরুল ইসলামের ব্যবহৃত কোনো লেখা, ব্যবহৃত কোনো জায়গা, যে জায়গাগুলো ইতিহাসে নেই, সেরকম একটা জায়গা। তো তিনি সেগুলো নিয়ে বলছিলেন, খুব মজাদার হচ্ছিল। এবং নট অনলি দ্যাট, পডকাস্ট মানে আমরা জানি যে শুধু বকবক বা কথাবার্তা, নট অনলি দ্যাট, আমাদের পডকাস্টে আমরা কিন্তু এইটা একটা বিশেষত্ব আনি। আগের দিন আমরা যেরকম, ও যখন বিভিন্ন রকমের নজরুল গীতি যেগুলো আমরা সচরাচর শুনতে পাই না, সেইগুলোকে আনার চেষ্টা করলো। সেম টাইপের আমি আজকে আমাদের কাছে আপনাকেও রিকোয়েস্ট করবো যে আমাদের যদি একটু গিটার রয়েছে, তো একটু যদি ছোট করে আপনি যদি একটু আমাদের শোনান। দেখুন, মিউজিক থেরাপির ওপর যেহেতু কাজ করছি, বা মিউজিক পিসের ওপর, আমি যে মানে আপনার পডকাস্টটা, এই জায়গাটাকে আমি বেশি বার করে এটাতে আলো দেওয়ার চেষ্টা করছি, মানে এটাকে পয়েন্ট করা। তো একটা জাস্ট বেসিক ক্লাসিক্যাল টাইপেরই একটা ছোট্ট মিউজিক আপনাকে বাজিয়ে শোনাচ্ছি।
ধরুন এই জিনিসটা আমি বাজিয়ে, আপনারা যারা শুনছেন তারা এটাকে জাস্ট লিসেন টু দ্য সাউন্ড। আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিলাম। টেকনিক্যালি এটাকে বলি ডাইনামিক্স, কিন্তু আপনারা যারা নন মিউজিক্যাল পারসন তারা এটা শুধু শুনতে থাকুন। আমার আস্তের সঙ্গে আপনারাও আসতে হবেন। ইটস অল অ্যাবাউট লাইক ইমোশন। আমি যেটা বাজাচ্ছিলাম এখন বলুন, রাইট, হ্যাঁ, আমি যেটা বাজাচ্ছি ইমোশনটাকেই কিন্তু দেখাচ্ছি। এবং আপনারা যখন শুনছেন এটা, তখন আপনারা চেষ্টা করবেন এই ইমোশনটার সঙ্গে যখন এরকম প্রচুর ক্লাসিক্যাল মিউজিক আছে, আমি লিঙ্কেও আপনাকে দিয়ে দেবো, যে মিউজিকগুলো শুনলে যেটা স্ট্রেস লেভেলটা অনেক কমে যায়। কিন্তু কিভাবে শুনবেন, এই যে আমি বাজাতে বাজাতে আপনাকে বলছিলাম, এই যে এটা টেকনিক্যালি যারা মিউজিক করে তারা জানে যে আমি ডাইনামিক্যালি চেঞ্জ করছি। আপনি গান বাজনা করেন, আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটা আওয়াজটা বাড়ছে কম। কিন্তু অন্যরা আপনার যারা হয়তো নন মিউজিক্যাল পারসন, যারা শুধু শোনেন মিউজিক, তারা কিন্তু এই জায়গাটায় এই জায়গাটাই মনোসংযোগের অভাব। যেমন আমি এখানে একজন সাধুর কথা বলবো, মানে উনি বেনারসে ওনার আশ্রম আছে, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, ওনার গল্প শুনেছিলাম। উনি কলকাতায় এসেছিলেন, তো কলকাতার খুব বড় একজন শিল্পী ওনার কাছে দেখা করতে যান, এবং দেখা করতে যে গুরুজি কেমন আছেন, ওনারকে নমস্কার করেন, তো উনি ক্লাসিক্যাল আর্টিস্ট। আমি ওই শিল্পীর নামটা বলছি না, কারণ আমি শিওর নই উনি কিনা। তো উনি যান, এবং যাওয়ার পর হ্যাঁ ওনার নামটা মনে পড়ে, শ্যামাচরণ লাহিড়ী, যিনি ভদ্রলোক, উনি একজন বড় সাধক, মানে ওনার বেনারসে। তো উনি এসছেন, ওনার কাছে ওই শিল্পী দেখা করতে গেছেন। বলছে কিছু শোনাও। বলছে কি শোনাবো আপনাকে? বলছে তুমি তো ক্লাসিক্যাল গাও। ক্লাসিক্যাল। বলছে গুরুজি আপনি ওই মিউজিক কি বুঝবেন? ওটা তো ঠিক একটু বলছে তুমি করো না, শুনি। তখন উনি ক্লাসিক্যাল একটা মিউজিক, একটা রাগের ওপর গান, একটা বন্দিশ গান শোনার পর আপনি বিশ্বাস করবেন না, গুরুজি অনেকক্ষণ মিউজিকটা শোনার পর পুরো বলে দেন যে এটা কী ধরনের রাগ, এখানে কি সাইকোলজি ইউজ হচ্ছে। উনি পড়েও শোনার পর, এবং উনি কিছুটা সুরটা গিয়ে শোনান, যেটা উনি গাই। যিনি জীবনে গান প্র্যাকটিস করেননি তিনি কিন্তু ওই সুরটা গিয়ে শুনিয়ে দেন, এই জায়গাটায় তুমি এইভাবে গাইছিলে। এবং যিনি গাইছিল তার ইমোশনাল স্টেটটাও উনি বলে দেন। এবং যিনি কোনোদিন মিউজিক প্র্যাকটিস করেননি, ক্লাসিক্যাল মিউজিক মানে বুঝতে পারছেন প্রচণ্ড প্র্যাকটিস, উনি কিন্তু রাগটাকে কিছুটা বন্দিশটা গেয়ে ফেলেন। এবার আপনি ভাবুন উনি কী করে গেয়ে ফেলেন? অনলি থ্রু লিসনিং। মানে উনি আর্ট অফ লিসনিংটা ওনার এত ভালো ডেভেলপ করেছেন যে প্রথমবারেই শিখে ফেলা যায়। আপনি ভাবতে পারছেন আজকের দিনে বাচ্চাদেরকে একটা জিনিস মুখস্থ করতে হচ্ছে, এআই এর যুগ, আপনাকে ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে হবে। কিন্তু এই ক্রিয়েটিভিটিটা কিন্তু ডেভেলপ করতে হবে, কিন্তু এই ক্রিয়েটিভিটিটা আপনি যদি মুখস্থ করার পেছনে সময়টা দিয়ে দেন, এনার্জিটাও ওয়েস্ট করে দেন, আর ক্রিয়েটিভিটিটা কিন্তু আর বেরোবে না। এনার্জি আমাদের লিমিটেড থাকে, সেটা যখন শেষ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি যখন দেখি ওনার গল্পটা শুনি, আমার মনে হয় একটা মানুষ যদি একবার শুনে একটা ক্লাসিক্যাল মিউজিককে তুলে নিতে পারে মোটামুটিভাবে, তাহলে তো এটা আপনারা যারা নর্মাল যারা মিউজিক করেন না, তারাও মিউজিককে শোনার মাধ্যমে আপনাদের ভেতরের ইনার ডেভেলপমেন্টটা, কনসাসনেস লেভেলটা বাড়াতে পারেন। সেই জায়গা থেকেই আমি এই জায়গাটা বলছি যে ধরুন একটা মিউজিক আমি বাজাচ্ছি, সেই মিউজিকে আমি লাউড হচ্ছি, যখন আপনি আমার সঙ্গে লাউড হন, আমি যখন একটু হাই নোটে উঠে যাচ্ছি, তখন সেই জিনিসটা আপনি ফিল করুন যে কীভাবে, যেমন একটা নদীকে আপনি দেখছেন বয়ে যাচ্ছে, সেরকমভাবে মিউজিকটাকে দেখতে থাকুন, এবং আপনার শরীরের মধ্যে দিয়ে দেখবেন মিউজিকটা বয়ে যাবে, এবং আপনি এটার একটা ছবি তৈরি করে ফেলতে পারবেন। যারা শ্রোতা তাদেরকে এটা এইভাবে মিউজিক, এবং এটা আমার রেগুলার ক্লাসেও কিন্তু আমি করাই, বারবার করে বলছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের মিউজিকের মানে মানুষ আসে আমাদের কাছে। যেমন ধরুন কেউ মিউজিকটা কিছুটা বোঝে, কারোর মিউজিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, কারোর একদম নেই, কেউ হয়তো একদম ফার্মিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। মানে ধরুন বিহারে তাদের বাড়ি ছিল, তারা এখন কলকাতায় এসে আছে বিজনেস পারপাস, পুরো ফার্মিং ব্যাকগ্রাউন্ড। সে অরিজিৎ সিং এর মিউজিক শুনে বলছে আমিও এরকম হব। কিন্তু তার সে যে জায়গাটা এসছে ঠিক আছে,
কিন্তু তার ধারণাটাকে আমায় চেঞ্জ করতে হবে। আবার ওই বাচ্চাটার মতো তাকে যদি আমি ডাইরেক্ট ক্লাসিক্যাল মিউজিকে ঢুকিয়ে দিই, সে কিন্তু পালিয়ে যাবে। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম মিউজিক টিচাররা এই জায়গাটা অ্যাভয়েড করে যায়। তারা কি করে, মানে রেস্টুরেন্টের মধ্যে, স্যার আপনি কি চান, এরকম ঝাল চান ঝাল, বুঝতেই পারছে না যে কোন টেস্টটা তার জন্য ভালো, উনি যেটা চাইছেন দিয়ে দিচ্ছে। কিন্তু ভালো রেস্টুরেন্ট কিন্তু সেটা করে না, তাদের একটা নিজস্ব অথেন্টিসিটি আছে, মানুষ কিন্তু সেটাই চায়। মিস্টার অভিজ্ঞান দত্ত, ওনার ওয়ার্কশপ এবং ওনার ক্লাসের ব্যাপারে যদি আপনারা জানতে চান, সেগুলো আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনার সাথে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারেন, অথবা আপনারা চাইলে ওনার সাথে নিজেদের মতো করে আপনারা কথা বলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, মিউজিক ক্লাস যে আমার হয় সেটা তো নর্মালি মিউজিক ক্লাসেস হচ্ছে, এই যে মিউজিক থেরাপি বা মিউজিক ফর পিস ওয়ার্কশপ, এটা কিন্তু আমি কমপ্লিটলি ফ্রি রেখেছি। ওয়াও! এটা কেন রেখেছি, এটা আমাদের প্রথম কথা হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছাতে হবে। ব্যাপারটা হচ্ছে এই মিউজিক ফর পিসের যে ওয়ার্কশপটা, মানুষ প্রথম কথা হচ্ছে মিউজিক থেরাপি কী, থেরাপি মানে কি একটা কোনো রকম আমি কি অসুস্থ, এই কনসেপ্ট চলে আসছে। ওই জন্য আমাকে নামটাও চেঞ্জ করতে হয়েছে, মিউজিক ফর পিস। আমি বিভিন্ন এনজিওতে যখন করাতে গেছি, আচ্ছা, তারা মিউজিক থেরাপি, তারা যখন এনজিওতে নিজেদের মধ্যে বলা হলো এরকম থেরাপি কী করবো, আমি বললাম এটা থেরাপি বলা হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এটা দরকার। তো এই পয়েন্টটা মানে ওয়ার্কশপটাকে এই কারণেই ফ্রি রাখা হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা। এবং মানে যে কোনো একটা ফিজ রেখে বা রেখে, এবং এটা নিয়ে না আমার প্রফেশনালি কাজ করার ইচ্ছাও নেই, কারণ আমি ভেবেছিলাম বিভিন্ন আইটি কোম্পানিকেও এটা নিয়ে আমি তাদেরকে নক করব, কিন্তু পরে গিয়ে বুঝলাম আমি এখন ওই দিকে যাওয়ার দরকার, আমি সাধারণ মানুষের কাছে এটা পৌঁছাই। অদ্ভুত, মানে এই যে আপনার একটা অসাধারণ সুন্দর উদ্যোগ, আমরা অবশ্যই আপনাদেরকে এটা আরও যাতে বিস্তার হয় সেটার ব্যাপারে আপনারাও আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন, যাতে অভিজ্ঞান দত্তবাবু আরও মানুষের কাছে পৌঁছতে পারেন, এবং এই যে ওনার একটা অসাধারণ উদ্যোগ, সেই উদ্যোগটা যেন ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করেন, যেটা ওনার ইচ্ছা। ভালো, এবং এটা অবশ্যই ফ্রি অফ কস্ট, এটাও একটা সবথেকে বড় পয়েন্ট, যেটা টাকা লাগবে না, শুধু আপনি শেয়ার করেই ওনাকে রিচ করতে পারেন। এবং আমাদের ওখানে লিঙ্ক আছে, আপনি লিঙ্কে আমাদের যে অনলাইনে ওয়ার্কশপগুলো হয় সেগুলো জয়েন করতে পারেন। এছাড়া আমি বিভিন্ন এনজিওতে করাই বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে অনেকে যোগাযোগ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সম্বন্ধে ধারণাটাই যেহেতু আমাদের কম আছে। আমি একটা জিনিস সিস্টেম করার চেষ্টা করি, আমি বাজানোর আগে বলছি আপনাকে। দেখবেন আগেকার দিনে বাচ্চারা ওই ধরুন তাদের শরীর খারাপ হলো, ওই বড়ি দেওয়া হতো, তেতো বড়ি, এটা খেতে হবে তবে ঠিক হবে, মানে খেতে চাইতো না, তাদেরকে কিভাবে দেওয়া হতো বলুন তো, ওই একটু মধুতে মিশিয়ে বা একটু চকলেট বা কিছু করে মিষ্টি টিষ্টি দিয়ে যাতে বাচ্চাটা খেয়ে নেয়। যখনই ওটা খেয়ে নিচ্ছে, ভেতরে গিয়ে কাজ হচ্ছে, ওষুধের কাজ করছে, কিন্তু এই জিনিস আমি এই প্রসেসটা আমি ওই জন্য আমার মিউজিক ক্লাসের মাধ্যমে এটাকে চেষ্টা করি, অর্থাৎ প্যাকেজিংটাকে আপনি মেনটেন করার চেষ্টা করি, প্যাকেজিংটা করার চেষ্টা করছি। কারণ মিউজিকটাকে আমি যদি কাউকে বলি মিউজিক থেরাপি করবে, তোমার মানুষ তো বিশ্বাসই করতে চায় না যে আমি সারাদিনে আমি ডিস্টার্বড। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ডিস্টার্ব, কিন্তু এটা আমরা বিশ্বাসই করতে চাই না। রাইট, মানে আমাদের মনেরও যে রোগ হতে পারে, অসুস্থ হতে পারে, মন খারাপ হতে পারে, শরীর খারাপের মতো, এটা আমরা কেউ বিশ্বাসই করি না। আমরা তো ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য, নিজে ভালো থাকার জন্য ফিজিক্যালি আমরা সকালবেলা মর্নিং ওয়াক করছি, বা কেউ জিম করছে, বা কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করছে, বা একটু ক্রিকেট ফুটবল খেলতে যাচ্ছে। সবাই তো আর অ্যাথলিট হবে বলে নয়, না, জাস্ট ফর ফিজিক্যাল ফিট রাখার জন্য, মেন্টাল ফিটনেসের জন্য আমরা কি করছি? একদমই তাই, একদমই তাই। শুধু মিউজিক শুনছি কিভাবে, প্যাসিভ, গাড়িতে যেতে যেতে মিউজিক শুনছি, ট্রাভেল করতে করতে মিউজিক শুনছি, অঙ্ক করতে করতে মিউজিক শুনছি, প্রত্যেকটা কিন্তু প্যাসিভ ওয়েতে। বা ডান্স দেখছি, বা কোনো একটা পারফর্মিং আর্টকে আমরা দেখছি। দেখুন, পারফর্মিং আর্টের যেটা মেন ব্যাপার, পারফর্মিং আর্টের যে আউটপুটটা আসে, ধরুন আমি একটা সুন্দর ছবি আঁকলাম, আমার যে ছবিটা বেরিয়ে এলো, সেটা ইজ এ কনসিকুয়েন্স। কীভাবে করছি, দ্যাট ইজ দ্য প্রসেস হুইচ ডেভেলপ আওয়ার ইনার সেলফ। ব্যাপারটা বুঝতে পারছি? আমি কি ছবি আঁকলাম সেটা অনেক পরের কথা, সেটা তো আমার ইমোশনাল থটের ওপর, আমি কোনখান থেকে, আমার মেমোরির ওপর ডিপেন্ড করছে, আমি কোথা থেকে, আমি গাছের ছবি দেখলাম, বা আমি একটা ভালো সিনারি দেখলাম, বা ভালো কোনো ফলস দেখছি, সেইটা দেখে সেই ছবিটা আঁকছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বা আমি মিউজিকের ক্ষেত্রেও তাই, কিন্তু আমি কিভাবে করছি, কতটা আমি কনসাস থেকে কাজটা করছি। তো আমার মিউজিক থেরাপি বা মিউজিক ফর পিসের ওয়ার্কশপের মেন টার্গেটই হচ্ছে, এবং এটা আমার মিউজিক ক্লাসেও এটা মেনটেন করার চেষ্টা করি, যে আমরা কিভাবে ওই মুহূর্তে ইনভলভ থাকবো, ওই মুহূর্তটায় কনসাস থাকাটা, সচেতন থাকাটা খুব দরকার। এবং সচেতন থাকলে অনেক সময়, অনেক মুহূর্ত, অনেক
ডিফিকাল্ট মুহূর্তকে কিন্তু আমরা, আপনিও বুঝতে পারছেন রাইট ব্যাপারটা, যে রাইট রাইট, আমরা কিন্তু খুব ইজিলি ফেস করতে পারি। একদম কারণ এবার যখন একজন মিউজিক শিখতে আসছে, তখন আমাকে কিন্তু ওই প্রসেসটা, এবার যখনই আমি মিউজিক থেরাপি বা মিউজিকটাকে ডেপথ লেভেলে, আমি একটু রাখছি এটা, হ্যাঁ হ্যাঁ, মিউজিকটাকে ডেপথ লেভেলে কাজ করতে গেছি, বোঝাতে গেছি তাদেরকে, তারা কিন্তু ধরতে পারেনি এটা। হুম, মানে তাদেরকে যখন বোঝাতে যাচ্ছি, তারা কিন্তু মানে স্যার সব তো ঠিক আছে, আমাকে দুটো হিন্দি গান শিখিয়ে দিন, হ্যাঁ মানে অরিজিৎ সিং এর। একদম ইজি মেথডটাতে চলে হ্যাঁ, যাচ্ছে। এবার আমি দেখলাম যে আবার ওই প্রসেসটায় আমাকে মেনটেন করতে হলো। আমি ওকে একটা হিন্দি গানই শেখালাম, ওর জানা গান, পছন্দের গান বা তার আশেপাশেই কিছু শেখালাম, কিন্তু আমি আবার ওই শেখানোর মধ্যে দিয়ে হাউ টু লিসেন, ওই মিউজিকটা কীভাবে শুনতে হবে সেটাই চলে গেল। রাইট, যখন ওকে ওই জায়গাটা ইনভলভ করলাম, দেখবেন আমরা গুরু পুজো করি, হুম, দেখবেন প্রতিদিন একটা যারা যারা বিভিন্ন একদম একদম জায়গায়- একদম, এই গুরু পুজোর একটা চল আছে আমাদের ইন্ডিয়ান কালচারে। গুরু পুজো মানে হচ্ছে গুরুকে সাথে রাখা। প্রতিদিন গুরু আমাদের কাছে আসতে পারবে না ফিজিক্যালি, হুম, বা গুরুকে পাবো না, তাহলে আমরা কি করতে পারি, প্রতিদিন গুরু পুজোর মাধ্যমে 20 মিনিটের যে অভ্যাসটা গুরু শিখিয়েছেন, ওই অভ্যাসটা আমি মাসে একদিন গুরুকে পাবো, বাকি 30 দিন কিন্তু ওইভাবে গুরুকে সঙ্গে রাখ, ঠিক ওই প্রসেসটা। তো আমি ওই জায়গাটা মেনটেন করার চেষ্টা করি, যে তুমি যখন শুনছো, তুমি কিভাবে শুনছো, রাইট, পুরো একটা মাস বা 2 মাস আমি শোনার উপর প্র্যাকটিস করাই, এবং সেটাকে বিভিন্নভাবে আমি দেওয়ার চেষ্টা করি। যখন এইভাবে এই প্রসেসগুলো মেনটেন করে বা একটুখানি ইন্টারেস্টিং করে দেওয়ার চেষ্টা করি, প্রথমে হয়তো বুঝতে পারে না, তারপর কিন্তু বাচ্চাগুলো বা যারা আসেন, বা অনেক প্রফেশনালস আছেন যারা ধরুন আইটিতে আছে, তারা আসছেন। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদের করানোটা কিন্তু খুব সহজ হয়ে যায়। রাইট, বড়দের ক্ষেত্রে কিন্তু আমি এটাতে প্রবলেম ফেস করেছি, কারণ বড়রা অলরেডি, বাচ্চারা তো একটা মাটির ডালার মতো, একদম একদম, তাদেরকে আমি যেটা দেবো সারা, যেমন ছোটোবেলায় আমি মিউজিক যখন শিখতে গেছি, যা স্যার প্র্যাকটিস দিয়েছে আমার কাছে ওটাই ছিল মূল মন্ত্র। সেটা মন্ত্র, স্কেল হতে হ্যাঁ। পারে, সেটা কোনো গান না হতে পারে, কিন্তু যখন বড় হয়ে গেলাম, বা যখন বড় কোনো কেউ আপনার বয়সী কেউ আমার কাছে শিখতে আসছে, তখন সে বলছে, হ্যাঁ স্যার বুঝলাম, আপনি একদম ভালো কথা বলেছেন, মিউজিক তো ডেপথ লেভেলে শোনা উচিত, কিন্তু দুটো এই গানটা শিখিয়ে দিন না, হুম, অফিসে কালকে একটা প্রোগ্রাম আছে, বাজাবো। তো সে কিন্তু ওই জায়গায় দেখে, তাকে ঘুরিয়ে ফিরিয়ে আনাটা। এবং ওয়েস্টার্ন মিউজিকের কোর্স করতে গিয়ে, আমি ট্রিনিটি কলেজে কোর্স করতে গিয়ে দেখেছি, ওই কোর্সটা কিন্তু প্রচণ্ডভাবে ডিজাইন করা। যদি ছোটোবেলা থেকে আপনি শেখেন, ওয়েস্টার্ন কোর্স ইজ ভেরি গুড, মানে ওদের আচ্ছা। সমস্ত নোট ডাউন করা আছে কোন স্টেপ বাই স্টেপ, কিন্তু বড় হয়ে শিখলে একটু মুশকিল হয়ে যায়। কেন আচ্ছা। বলুন তো, ছোটোবেলা থেকে ওই প্রসেসটা আপনি মেনটেন করবেন, বড় হলে কিন্তু অলরেডি আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, আমরা অলরেডি মাথায় অনেক কিছু, এই যে মেমোরির কথা একদম বললাম, একদম একদম। মেমোরি অলরেডি লোড হয়ে গেছে। এবার যা আমরা দেখবো, যা আমরা ভাববো, ওই মেমোরি দিয়ে, হুম, তাই না? তো ওই জন্য মানে যারা বড়রা আসছে, তাদেরকে আবার আমাকে আলাদা করে মেথড, এবং এই জন্য আপনি বিশ্বাস করবেন, আমি একটা সময় প্রচুর কনসার্ট মানে শোজ করতাম, জানেন, মিউজিক যাদের প্রফেশন, একদম একদম, তাদের তো করতেই হবে। তো আমার খুব ভালো লাগতো পারফর্ম করতে, এবং যখন থেকে আমাদের নিজেদের ব্যান্ড হলো আর কি, বন্ধুদের প্রথম বন্ধুদের নিয়ে ব্যান্ড করা, যেরকম হয় প্রফেশনালি কাজ করার আগে, প্রথম যেভাবে শুরু হয়, যে একটা বন্ধুদের মিলে কলেজে গিয়ে ব্যান্ড করা, করা শেখা, এইগুলো চলছিল। তো এগুলো যখন আমাদের চলতে থাকছিল, তখন একটা জিনিস আমি দেখেছি, মিউজিক শেখার মানে প্রফেশনালি কাজ খুব একটা পেতাম না। আমি বাংলা ব্যান্ডের, মানে যেহেতু বাংলা ব্যান্ডের গান করতাম, আমি যখন ছোটো ছিলাম, ফসিলস, ক্যাকটাস, মানে এইগুলো খুব, ব্যান্ডগুলো প্রচণ্ডভাবে চলতো, তো এদের গান শুনতাম, বাংলাদেশের কিছু ব্যান্ডের গান শুনতাম, ওয়েস্টার্ন মিউজিক শুনতাম। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে তখন সেইভাবে পরিচিত নয়, শুনছি, বাড়িতে একটা অভ্যাস রয়েছে, রাইট, কিন্তু ডিরেক্টলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনছি না। তো এটা করতে গিয়ে দেখলাম যে না, এই করে তো চলছে না, মানে শোজ পাচ্ছি না রেগুলার, বা ছোটোখাটো শো পাচ্ছি, যেটা দিয়ে হচ্ছে না। সেই জন্য আমি প্রফেশনালি কমার্শিয়াল মিউজিকে গেলাম, কারণ কমার্শিয়াল মিউজিক থেকে কাজ প্রচুর পাওয়া যেত। কমার্শিয়াল মিউজিক, কমার্শিয়াল ব্যান্ডসদের শোজ, এবং এটা প্রায় 2015-16 পর্যন্ত আমি চুটিয়ে করেছি, 17 পর্যন্ত প্রায় 300-র কাছাকাছি শোজ করে। এটা পুরো কমিয়ে দিতে হলো শুধু এই প্রসেসটা ডেভেলপ করব বলে। আমি প্রচুর কনসার্ট প্রোগ্রাম যাওয়া, কেননা আমাকে তো ভাবতে হচ্ছে, আমাকে রিসার্চ করতে হচ্ছে, Right, পড়াশোনা right, করতে হচ্ছে, right, right. এটা পুরো একটা ডিফারেন্ট প্রসেস। আমি যদি বিকেলবেলা একটা শো করতে চলে যাই, পরের দিন সকালবেলা ফিরে আবার, মানে মানুষ তো এই জিনিসটা, চেঞ্জেসটা আনতে পারছি না। রাইট, আমাকে পুরো দিনটাই রিসার্চটার উপর কাজ করতে হচ্ছে, কি করে শেখাতে হবে, কি করে একটা বাচ্চাকে বুঝতে হবে, একটা বাচ্চা কি যে কোন লেভেলে রয়েছে। ধরুন একজন শিখতে এসছে, সে 0 লেভেলে রয়েছে, একজন আবার -5, মানে এই একটু আগে বললাম না যে ফার্মিং ব্যাকগ্রাউন্ড, তাদের মিউজিক শোনারই কোনো অভ্যাস নেই, তাকে তো আমায় 0-এ আনতে হবে। ওই জন্য দেখবেন মিউজিক ক্লাসে বা পড়ানোর ক্লাসেও এটা দেখবেন
যে কিছু স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে, কিছু স্টুডেন্ট একই জায়গায় পড়ে রয়েছে, এবং আজকের দিনে টিচাররা কী করছে, ওই 5-6 জন স্টুডেন্টকে দিয়ে মার্কেট দেখিয়ে দিচ্ছে। এবং আপনি আমার প্রোফাইলে, যেটা আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল একটু আগে, যে প্রোফাইলে গিয়ে দেখবেন আমি 70 জনকে নিয়ে একটা পারফরমেন্স করেছিলাম দেশাত্মবোধক, যেটা আপনি আমার মাল্লার একাডেমির পেজে গেলে পাবেন। যে একটা দেশাত্মবোধক গান মুক্তির ও মন্দিরও 70 জন একসঙ্গে গিটার বাজিয়ে গাইছে ব্যারাকপুরের একটা বড় মাঠে। এবং আমার সত্যি কথা বলতে ওই মাঠটা ভাড়া করার, মাঠ মানে ওটা একটা হল ভাড়া করার ক্ষমতা ছিল না, কিন্তু ওনার যে মালিক ছিল উনি শুধু আমার এই সিস্টেমটা, মানে এই জিনিসটা দেখে উনি ফ্রিতে আমাকে দেন 4 ঘন্টার জন্য ওটা। আচ্ছা। এবং আমি পুরো জিনিসটা করি এবং সেটা খুব দারুণ হয়, মানুষ প্রচুর অ্যাপ্রিসিয়েট করে যাদের কাছে পৌঁছতে পেরেছে। এবার এই যে এত, তাদের মধ্যে এবার আমি অটিজমের বাচ্চাদের রেখেছি, পুরো একটা 72 জন 100 অটিজমের বাচ্চারা কী হয়, একটু দৌড়চ্ছে, ওরা তো সবসময় একটু হাইপার হয়ে অ্যাক্টিভিটিতে থাকে। তো আমাকে যারা ক্যামেরাম্যান ছিল, আমার যারা টিম ছিল, তারা বলছে যে স্যার এদেরকে কি তাহলে, আমি বললাম না, এরাও থাকবে। আমার ভিডিওতে দেখবেন একটা বাচ্চা ছুটে চলে গেল, আবার সে যখন দেখলো যে না না এটা একটা প্রসেস, সে নিজে রিয়েলাইজ করে চুপ করে এসে দাঁড়িয়ে পড়ে গানটা, তাই সে কিন্তু ছুটতে ছুটতে শুনছে গানটা, সে যেখানে দাঁড়ালো সেখান থেকে পুরো গানটা যেভাবে চলছে গাওয়া শুরু করলো। এই যে তার মধ্যে একটা অটিজমের বাচ্চার মধ্যেও যে জিনিসটা ডেভেলপ করা গেল, তাকে যদি আমি আলাদাভাবে ডাকতাম না, তোমাদের নিয়ে আলাদা রকম করব, আমি কিন্তু জেনারেল মানুষ এবং পুরো জিনিসটাকে একসঙ্গে জুড়ে দিয়েছি। এটা আমার মনে হয়েছিল আমি একবার করে দেখি, আপনি ভাবতে পারবেন না ডিফারেন্সটা মারাত্মক। অন্যরা দেখছে যে বাচ্চাটা সামনে দিয়ে ছুটে যাচ্ছে, আবার সেই বাচ্চাটা এসে দাঁড়াচ্ছে। আরেকজন একটু ভদ্রমহিলা ছিল, উনিও একটু অটিজম ছিল, উনিও একটুখানি মানে ডিস্টার্ব হচ্ছেন, তারপর আস্তে আস্তে উনি সিস্টেমটার মধ্যে ঢুকছেন। এই যে জিনিসটা মানুষদেরকে, তাদের বাবা মারা, আমি অটিজমের উপরও মিউজিক থেরাপি করাই, বা এই যে মিউজিকের যে অটিজমের বাচ্চারা, অনেক ডাক্তাররা রেফার করে যে মিউজিকের শোনার প্র্যাকটিস করুন, মিউজিক থেরাপি করুন, বা মিউজিক শোনার প্র্যাকটিস করান বাচ্চাদের হাইপারটা কমানোর জন্য। তারা এসে বলে আমার বাচ্চা স্পেশাল একটু আমি বলি আমি কিন্তু নর্মাল স্টুডেন্টদের সঙ্গে তাদের ক্লাস করাই। রাইট। এখানে দুটো জিনিস ডেভেলপ হচ্ছে, আমি একটু ডেপথে যাচ্ছি কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এখানে দুটো জিনিস প্রচণ্ডভাবে ডেভেলপ হচ্ছে। এক হচ্ছে যারা আমরা যারা যারা সো কল্ড নর্মাল, তারা কিন্তু ওই সিচুয়েশানটাকে প্রচণ্ডভাবে, এই বাচ্চাটা বারবার কেন হাইপার হচ্ছে, সে বাচ্চা নিজের মতো হয়তো এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে, আমার কি প্রবলেম হচ্ছে, আমি তো আমার ক্লাসে প্র্যাকটিসটা করতেই পারি। তাহলে কোথাও না কোথাও আমার কনসেন্ট্রেশন ডিপেন্ডস অন সামথিং। রাইট। মানে অন্য কারুর হাতে আমার সুতোটা, রিমোটটা রয়েছে, কেউ আমাকে চালনা করে দিচ্ছে। রাইট। তাহলে আমিও কি পুরোপুরি ঠিক না? এবং সেই বাচ্চাটা কিন্তু দেখতে গেলে অনেকটা বেশি এক্সপ্রেসিভ। সে যখন বুঝতে পারছে, আমি এবার তখন আমিও বাচ্চাদের এটা বোঝালাম, মানে আমার ছাত্রছাত্রীদের, যে দেখো ও যাই করুক, তুমি কতটা, তুমি এই যেমন মিউজিক ক্লাসে দেখবেন প্রাইভেট ক্লাসের একটা চল আছে, যে স্যার বাড়িতে আসবেন, বা পড়ানোর ক্ষেত্রেও এটা হয় যে বাড়িতে এসে প্রাইভেট আমার বাচ্চাকে আমি একটু বেশি ফিস দেবো বাড়িতে। আমি এটা বহুদিন হয়েছে বন্ধ করে দিয়েছি, নট ফর ইগো যে আমার একাডেমি আছে বা নাম আছে বা এই জন্য, কিন্তু নয়। আমি কেন একজনকে বাড়িতে যাব, যখন তার পক্ষে সম্ভব সে একাডেমিতে এসে শেখার তার সময় আছে। শুধুমাত্র সে তার প্যারেন্টস চাইছে যে আমার বাচ্চা আলাদা করে একটা, কিন্তু এতে কিন্তু কি হচ্ছে, বাচ্চাটা কিন্তু মাহলটা পাচ্ছে না মিউজিকের। 5 জনের মাঝখানে শেখাটা একদম অন্যরকম। রাইট। আপনাকে শিখে নিতে হবে, বাচ্চাটাকে শিখে নিতে হবে। অনেক কিছু চলছে তার মাধ্যমে, কনসাসনেস লেভেল ডেভেলপ করার একটা প্র্যাকটিস। আমরা ছোটোবেলায় কী করতাম, স্যার বলতো 5 জন মিলে বাজাচ্ছি ক্লাসে, গিটার বাজাচ্ছি, এবং আরেকজন স্যার তখন বলছে সামনে বসে আছেন স্যার, স্যার আমি বলছি স্যার একটু ওদেরকে আস্তে করতে বলবেন আমার প্র্যাকটিসটা। বলছে কেন, তুই তোর প্র্যাকটিসটা কর, তোর সঙ্গে তোর বাজনার সঙ্গে তুই তো তোরটা শুনছিস। আপনি ধ্যান করছো, ধ্যান করো, সামনে উর্বশী নাচছে কি নাচছে না তোমার দেখা দরকার। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার শেখায়। এক্স্যাক্টলি। কিন্তু প্রত্যেকটা, এই যে আপনাকে বললাম আমাদের রেগুলার লাইফে যে এইগুলো তো আমাদের হিস্ট্রি, আমাদের সনাতন হিন্দু ধর্মে যত ঋষি মুনি আছে তাদের মধ্যে কিছু কিছু মানুষজন এখান থেকে তারা অধঃপতনে গেছেন, ঋষি থেকে তারা মানুষের, সাধারণ মানুষের মতো জায়গা করে নিয়েছেন, আবার কিছু মানুষজন তারা ঋষি থেকে আরো ঈশ্বরের জায়গায় চলে গেছে। এই যে এই চেঞ্জেসটা, মিউজিক হচ্ছে কিন্তু সাধারণ মানুষ, আমি এটা বলি যে মিউজিক হচ্ছে সাধারণ মানুষ এবং যে কোনো পারফর্মিং আর্ট, সাধারণ মানুষ এবং মেডিটেশন এর মাঝখানের একটা মিডিয়াম। একদম আধ্যাত্মবাদ আর যদি সাধারণ মানুষের জীবনযাপনের মিডিয়াম বলা যায়, যে কি করে ওই জায়গায় রিচ করবে একটা সাধারণ মানুষ যার কাছে সাধন নেই, ভজন নেই, সে কিন্তু ওই কীর্তন, ভগবানের নাম স্মরণ, গান, এই যে ব্যাপার, বা ডান্স, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা ছবি আঁকা, স্কাল্পচার, এই প্রত্যেকটা
এরকমভাবে তো আমরা আমরা আমাদের এতেও দেখি যে আমাদের যে মীরার যে ছিলেন মীরা, তো মীরার যে ভজন বলা হয়, তো সেই ভজন করে তো তিনি কৃষ্ণকে পেয়ে গেছিলেন, হ্যাঁ, তাই না? ওনার ভজনে যে ডেপটা ছিল, যে কনসাসনেসটা ছিল, সেই কনসাসনেসটা আপনি যখন মানে আমরা গাইতে গিয়ে কিন্তু আমরা ভাবছি এই সামনের মানুষটা হাততালি দিল, হ্যাঁ একদম, হাততালিটা কেন পাচ্ছি না। কিন্তু কিছু কিছু ক্লাসিক্যাল শিল্পীকে আমি দেখেছি তারা হাততালি হলে ডিস্টার্ব হচ্ছে, আরে কেন দিচ্ছ, শোনো আমি যেটা বলছি এটা শোনো, আমার সুরটা শোনো, রাইট, তোমার ফিল করো, তুমি ওটাকে নাও, তুমি ওটাতে অবগাহন করো। হ্যাঁ, মানে এত বড় একটা সুরের নদী বয়ে যাচ্ছে, তুমি সেখানে চান করো, ডুবকি লাগাও, তুমি ডুবকি লাগাও, এই যে ব্যাপারটা এক্স্যাক্টলি। তো এই জায়গাটা এখন সত্যি মানে এই শ্রোতার অভাবটার জন্য যখন আপনারা মিউজিক করেন তখন কিরকম ভাবে এটাকে ফেস করেন বলে মনে হয় আপনার? দেখুন, যারা মিউজিক করে প্রফেশনাল মিউজিশিয়ান তারাও কিন্তু এই মিউজিক থেরাপিটা তাদেরও নেওয়া উচিত। কারণ আমরা দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখবেন বাচ্চারা মানে আমরা যারা ধরুন কোনো কাজ প্রফেশনাল কাজ মানে কি বলুন তো, ধরুন আমি 5টা গান মুখস্থ করেছি, তখন আমার ভয় হচ্ছে আমার কাছে 5টা গান আছে, আমি এটা নিয়ে প্রফেশনাল, কমন কোশ্চেন ওই জন্য কি করলাম, আমি নাম্বারটা বাড়িয়ে দিলাম 50টা। যখন 50টা একটু কনফিডেন্ট নেই, আমাকে কি জিজ্ঞেস করবি। যখন একটু সিরিয়াস লোক এসে গেল বা একটু জ্ঞানী লোক এসে গেল, তখন আমি আবার পালিয়ে গেলাম, তখন 500টা মুখস্থ করে আসছি, 5000টা মুখস্থ, কিন্তু আমরা নাম্বারেই বাড়ছি। কিন্তু রাইট, প্রচুর আমি শুধু মিউজিকে বলছি না, প্রচুর প্রফেশনালস আছেন বিভিন্ন লাইনে, তারা কিন্তু এই প্রসেসে সারা জীবনটা কাটিয়ে দেন এবং তারা বুঝতেই পারেন না তারা কেন, আর এটাকেই তারা সাকসেস বলছেন। এটা হলো না, আরেকটুখানি এগিয়ে যাই, ওই মানুষটার এটা চাইছিল আমার থেকে, আমি দিতে পারলাম না, ওকে খুশি করার জন্য আরও 5টা গান বেশি বা 5টা নোট বেশি মুখস্থ করি, ব্যাপারটা বুঝেছেন। কিন্তু আমরা কনসাসনেস লেভেলে কিন্তু আমি কিন্তু বারবার করে, আমি আজকে আমার মধ্যে আপনি বিশ্বাস করবেন না 15 থেকে 20 বছরের একটা বাচ্চার কনসাসনেস এখনও রয়েছে। আমি এই জায়গাটা আপনি দেখুন, যদি আপনি বোলপুরের রাঙামাটির যে বাউল যারা, তাদেরকে আপনি কখনো দেখবেন তাদের বয়স বাড়ে না, তাদের এজ যা তাদের নাম্বার হয়ে যায়। আমি অনেক বাউলকে দেখেছি, অনেক বাউলের সঙ্গ করেছি, যেহেতু বোলপুর সাইডে আমি একসময় থাকতাম, তো তখন আমি দেখেছি যে তাদের এজ কিন্তু বাড়ছে না, অ্যাজ বিকজ অফ তারা এমন একটা, তারা নিজেরা কেউ নেই, পুরো সোনাঝুরির মাঠে কেউ নেই, তিনি কিন্তু নিজে নিজে একা একা গান গেয়ে যাচ্ছেন এবং তার সুর সে যেন নেচারকে শোনাচ্ছে। বাউলরা তো ভগবান মানে না, তো বাউলরা কি করে, বাউলরা নেচারের সাথে একাত্ম হয়ে, এবং ওখানে কেউ নেই, পুরো অন্ধকার হয়ে গেছে, ঝোপঝাড়, সেখানে কিন্তু উনি মানে একদম সুন্দরভাবে একটা সুরে 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 উনি গেয়ে যাচ্ছেন এবং সেটা নিজে নিজে অনুধাবন করছেন, ফিল করছেন, এবং এই যে তারা নেচারের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করছেন, রাইট, তাদের কিন্তু কোনো শ্রোতা লাগছে না, তাহলে তাদের ইনার অবস্থাটা ভাবুন, তারা আমাদের থেকে কত ভালো আছে, একটা সাকসেস মানুষ। এই সেম জিনিসই তো আমি আপনার একটু আগে মীরার কথা যখন বলতে গিয়ে, কে শুনছে, আকবর শুনতে এসছে না বীরবল শুনতে এসছে, তার কাছে ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি কৃষ্ণকে গান শোনাচ্ছি, ভগবানকে গান শোনাচ্ছি, আমার বধুয়াকে গান শোনাচ্ছি, এই যে জায়গাটা, মানে আমি একাত্ম হয়ে যাচ্ছি। এবং উনি কিন্তু ভগবান হিসাবে দেখছেনও না, উনি সঙ্গী হিসাবে দেখছেন, এবং কখনো হয়তো মীরা বকেও দিত গানের মাধ্যমে কৃষ্ণকে। এই যে জায়গাটা, এই জায়গাটাই মানে এক্স্যাক্টলি আপনার কথাতে ওটা উঠে এলো যে সামহাও যদি মানুষ নিজের ভালোর জন্য গানটা গায় বা নিজের ভালোর জন্য মিউজিক বা পারফর্মিং আর্টটাকে গ্রহণ করে, সেটা একরকম। আর যদি আমি লোককে খুশি করতে গিয়ে, অন্যকে খুশি করতে যাওয়ার জন্য আমি মিউজিকটাকে নিই, বা কোনো রকম মাধ্যম আর্নিং করার জন্য আমি যদি শুধুমাত্র ওটার উপরে ডিপেন্ড করার জন্য আমি করছি, তাহলে কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেল। 10টা 5টা চাকরি করার মধ্যে বা বিজনেস করার মধ্যে কি ডিফারেন্স হলো? বিজনেস, চাকরি, প্রত্যেকটা জিনিস, মিউজিক, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আমি এরমও দেখেছি, আমার 2-1 বন্ধু আছে যারা আইটিতে কাজ করে, শনি রবিবারের জন্য ওয়েট করে বসে থাকে, কবে শনি রবিবার হবে, মানে ওটাই কাম্য। এবার কিছু ক্রিয়েটিভ ছেলে পুলেদের দেখেছি আমরা, তারা কিন্তু আইটিতে আছে, কিন্তু তারা তার যে প্রসেসটা তাদের দিল, এবং আমি এখানে না, আমি একজন আমার খুব কাছের মানুষের কথা বলবো, আমার ওয়াইফের কথা বলি, ও না এত বেশি কাজের প্রতি ডেডিকেটেড, কাজটা নিয়ে এত বেশি সারাক্ষণ বসে ও কাজ করছে। অন্যরা কি করে, 6টা থেকে মানে সকাল 10টা থেকে 6টা আমার ডিউটি, ও 6টার পরেও 3 ঘন্টা এক্সট্রা যে কাজটা করলো সেই কাজটা নিয়ে ও পড়াশোনা করছে। আমি তোমার তো কাজ হয়ে গেছে, তুমি কেন করছো, আমি জিজ্ঞেস করছি ওকে বোঝার জন্য ব্যাপার। ও তখন বলছে এই কাজটা আমায় শিখতে হবে, আমার ভালো লাগছে, আমার 6টার পরেও 3 ঘন্টা আমার দিতে খারাপ লাগছে না, আমি আনন্দ পাচ্ছি। এই যে আনন্দটা, ও
ও কিন্তু আজকে উইদিন 2 ইয়ার্স ওর নিজের ওয়ার্ক প্লেসে মানে অনেকটা এগিয়ে গেছে। একদম একদম যারা ওর সঙ্গে যারা ছিল তারা মানে ওর সঙ্গে যারা ছিল তারা অনেকেই করতে পারে। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আপনাকে সাকসেসের দিকেই নিয়ে যাচ্ছে আলটিমেটলি। আলটিমেটলি আপনি লড়াই করে মানে ব্যাপারটা হচ্ছে গায়ের জোরের ব্যাপারটা, আজকে আর গায়ের জোর কিন্তু নেই। আপনি একটা ছোট্ট সুইচ টিপে দিলে আপনি সারা পৃথিবীকে চোখের সামনে দেখতে পাচ্ছেন। রাইট। তো গায়ের জোরের ব্যাপারটা নেই, এখন কিন্তু বুদ্ধির জোর এবং ক্রিয়েটিভিটির জোর, এইটা খুব দরকার। এবং প্র্যাকটিক্যাল জীবনে বাঁচার জন্য কিন্তু দরকার, সাকসেস হওয়ার জন্য দরকার। এটা কিন্তু এই আমি যে মিউজিক ফর পিসটা বলছি যে এটা খুব জীবনে ভালো থাকতে হবে, এগুলো তো ওপর ভালো কি করে থাকবো, সাইকিয়াট্রিস্টরাও বলছে ভালো থাকতে হবে, বড় বড় মুনি ঋষিরাও বলছে ভালো, কিন্তু এই প্রসেসটা যখন থাকবে প্রতিদিন সকালবেলা আপনি যদি আমার এই মিউজিক থেরাপির প্রসেসটা 5 মিনিট করে প্র্যাকটিস করছেন বা প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করছেন, আমার যে ওয়ার্কশপে এলে আপনি বুঝতে পারবেন যে কী কী প্র্যাকটিস। আবার ধরুন দুপুরবেলা একটু অফিসের মাঝখানে প্র্যাকটিস করছেন, বা আপনি কলেজে পড়াশোনা করছেন, কোচিংয়ে পড়ছেন, তার মাঝখানে প্র্যাকটিস, আবার সন্ধ্যেবেলা আপনি প্র্যাকটিস করছেন, 10 মিনিট করে দিলেন। এই যে 10 মিনিট আপনাকে সারা দিনের একটা এনার্জি ডেভেলপ করে দিচ্ছে, রাইট। আপনাকে একটা মুখস্থ বিদ্যার থেকে বার করে আনছে। ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, আমি একটা ছোট ঘটনা বলছি। একটা মানুষ একজন মঙ্ক ছিল, মানে তিব্বত মঙ্ক ছিল, তিব্বত মঙ্ক না, আমাদের ইন্ডিয়ান একজন গুরু ছিল। উনি তার শিষ্যদেরকে 20 ফুট লম্বা গাছে ওঠা শেখাতো, গাছে উঠবি আবার নামবি, উঠবি আবার নামবি, এইটা করাতো। এবার ও বলতো ওঠ, সে উঠে যাচ্ছে, গুরু তলায় দাঁড়িয়ে আছে, উঠে গেল 20 ফুট, কিচ্ছু বললো না, নেবে এলো, লাস্ট 5 ফুট যখন নামতে বাকি, মানে সেখান থেকে পড়লেও কিছু, এই সাবধানে, একদম সাবধানে নামবি, একদম সাবধানে। সে নেবে বলছে গুরুজি আমি তো এখান থেকে তো আমার অসুবিধা নেই। আমি বলছে ভুলটা তো মানুষ এই জায়গাটাই করে, ইজি হয়ে যাচ্ছে, ইজি হয়ে গেছে, এবার তো জানি পৌঁছে গেছি, সেখানেই ভুল, তীরে এসে তরি ডুবিয়ে ফেললো। হ্যাঁ, দেখবেন আপনি ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছেন, ভাবতে ভাবতে আপনি আপনার মুখস্থ যেহেতু প্র্যাকটিস আছে, অভ্যাস আছে, কিন্তু আপনি কতটা কনসাস থাকছেন, হাঁটতে গিয়ে কতটা কনসাস। এবার এই কনসাসনেসটা কীভাবে ডেভেলপ করবো? আমাদের তো বহু বছরের হ্যাবিটে বাঁচা অভ্যাস হয়ে গেছে, আমারও কিন্তু তাই। আমি তখন দেখলাম যে যদি প্রতিদিন মিউজিকের মাধ্যমে আমি একটু কনসাসনেস প্র্যাকটিস করি 15 মিনিট করে, মেডিটেশন কিন্তু আমরা করতে পারবো না ডাইরেক্ট। ওই যে বললাম ডাইরেক্ট মানে নর্মাল বলিউড মিউজিক থেকে ডাইরেক্ট ক্লাসিক্যাল মিউজিকে যাওয়া কিন্তু সম্ভব নয়। মিউজিককে মিডিয়াম করে নিয়ে গিয়ে যাব। যখনই ওই শোনাটা প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে এইভাবে করছি, আমার সারাটা দিন কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে, সারাটা দিন কিন্তু আমি একটা আলাদা এনার্জি পাচ্ছি। ধরুন আমি মন দিয়ে একটা মিউজিক শুনে রাস্তায় বেরোলাম, তখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করছি, হেঁটে যাচ্ছি, ওকে দেখছি, তাকে দেখছি, একটা হেঁটে দেখছি, ভাবছি না আজকে অফিসে গিয়ে কী বলবো। রাইট। অফিসে গিয়ে যেটা বলতে হবে, কিন্তু ওই মুহূর্তে গিয়েই বলবো। আগে থেকে ওটাকে ধরে বসে থাকলে কিন্তু আমরা ডিস্টার্বড অ্যাকচুয়ালি ভেতরে। এই ডিস্টারবেন্সটা নিয়েই আমরা বাঁচতে শিখে গেছি আজকের দিনে, কিন্তু তাহলে চলবে না। আজকে আমার বন্ধুরা বলে তুই, আমার যেমন বিয়ে হয়েছে, সংসার সবারই যেরকম আছে, আমার বন্ধুরা বলে তুই তো হেভি বাউন্ডুলের মতো থাকিস, কী রে? আমাকেও সংসার চালাতে হয়, আমাকে প্রত্যেকটা জিনিস করতে হয়, কিন্তু তারপরেও আমি এইভাবে কি করে থাকি? অনলি এই প্রসেসটা আমি কিন্তু প্র্যাকটিস করেছি আগে, এবং কিছুটা আমি এটাকে দেখেছি যে আমি কাজকর্মর মধ্যেও আমি যেমন আমার আজ শনি রবি বলে, আমি শনি রবিবার আমি মারাত্মক বিজি থাকি, আপনি ভাবতে পারবেন না। অন্যরা ছুটি খুঁজছে, আমি বিজি, কিন্তু আমি সারাটা দিন এত আনন্দ করে ক্লাসটা করাই, আমার মনে হয় যেন আমি ওর মধ্যেই আছি। রাইট, কাজটার মধ্যে যদি আমরা আনন্দ খুঁজে পাই তাহলে এর থেকে তো বড় আর কিছু নেই। এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেক লোক আছে এটাকে প্রফেশনটাকে মানে প্যাশনটাকে প্রফেশন বানানোর পর আবার সেখান থেকে পালানোর চেষ্টা। আমি প্রচুর মিউজিশিয়ানকে শুনেছি, আমি ঘুরিয়ে ফিরে যে তোকে যদি একটা সরকারি চাকরি পাস কী হয়, বলছে আমি যদি একটা ভালো বিজনেসম্যান হতে পারতাম না, একটা মিউজিশিয়ান বল ভালো হতো। ও ভাবছে ওই বিজনেসম্যান হলে হয়তো ওই আনন্দটা পাওয়া যেত, কিন্তু বিজনেসম্যানকে কি আমি যদি তোমার মতো গিটারটা বাজাতে পারতাম না, ভালো। ব্যাপারটা প্রত্যেকের জায়গায় কিন্তু ডিস্টার্ব। জীবনে ভালো আছে সবাই, দেখুন খাওয়া দাওয়ার অভাব কারুর হয় না, কম বেশি, একদমই তাই, কিন্তু তা বলে ওই জায়গাটাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে দেওয়া হয় মানুষকে, তাহলে এটা খুব প্রবলেমের জায়গা। আজকে আমি এইটা নিয়ে আমি আপনাকে পডকাস্টের জায়গায় আমি আপনাকে নক করলাম যে আমি এরকম একটা আমার জিনিস মানুষের কাছে পৌঁছাতে চাই। রাইট। আমি খুব একটা মানুষের কাছে যাওয়ার আমার খুব একটা, আমি আমার বাচ্চা স্টুডেন্ট নিয়েই আনন্দে থাকতাম, কিন্তু আমার মনে হলো যে এটা পৌঁছানো দরকার মানুষের। না, আপনি যদি ভালো জিনিস যেটা ক্রিয়েট করছেন আর সেটা যদি মানুষের কাছে না পৌঁছান,
তাহলে তো হবে না। মানে আপনি ভালো জিনিস করেছেন ঠিক কথাই, এবার সেটা ঘরের মধ্যে রেখে ঘরের দিয়েছেন। মধ্যে রেখে দিই। তাহলে আপনি সেটা লাভ বেশি যোগকে দিতে পারবেন না। কিন্তু আজকে যখন একটা মাধ্যম আছে, আমরা এইভাবে বলতে পারি যে এই মুহূর্তে আমি একজনকে খুব ফলো করি, তিনি হচ্ছেন বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজ। তো প্রেমানন্দজি মহারাজের উনি বলছেন যে আজকে যখন ইন্টারনেটের যুগ আছে, তুমি আমাকে অল টাইম ঘরে বসে দেখতে পাচ্ছ। এটা যদি তোমাকে গুরুগৃহে আসতে হতো, আজকে অনেক শিষ্য যারা বঞ্চিত হতো, এই সদুপদেশগুলো থেকে বঞ্চিত হতো। তাহলে আজকে উনি কিন্তু জাস্ট ইন্টারনেটের মাধ্যমে ভালো জিনিস বানিয়েছেন। ওনার যে প্রচার, ওনার যে ব্যাপারটা, সেটা মানুষের কাছে আজকে রিচ করছে, পৌঁছে যাচ্ছে। তাহলে হয়তো আপনি খুব টেনশনে যেতে যেতে ওনার একটা ভিডিও দেখে আপনি আমার টেনশনটা পুরো রিলিজ হলো, রাইট? এইটা পৌঁছানো এই জায়গাটাই একদম, এর জন্যই কিন্তু আমার এই এগিয়ে আসা। অবশ্যই অবশ্যই, এটা তো যখন সুযোগ আছে একটা, তখন আমি কেন ওটা অ্যাকসেপ্ট করব? হ্যাঁ, আপনি যখন ওনার কথা বললেন, এরম তো প্রচুর মানুষ আছে। উনি একজন আজকের দিনে একজন খুব মানুষ প্রচুর ফলো করছে ওনাকে, এবং উনি আলাদা ধরনের একটা মানুষ মহল তৈরি করেছে। এবং এই যে ওনারই কথা বলছি আমি, এই যে ওনারটা আপনি শুনছেন, ধরুন ওনার একটা ভিডিও আপনি শুনছেন, এই জায়গাটায় আমি খুব কাজ করি। আপনি হয়তো বাড়িতে না রান্না করতে করতে ওনার ভিডিও শুনছেন, অ্যাক্টিভ লিসনিং হচ্ছে, আপনি ওনাকে মন দিয়ে শুনছেন। গুরুগৃহে গেলে কি হতো, গুরুগৃহে গেলে কিন্তু আপনাকে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে বসে আপনাকে পুরো ওই পরিবেশটায় আগে নিয়ে এসে ফেলতো। কিন্তু রাইট, আপনি কিন্তু রাস্তায় যেতে যেতে কিন্তু আপনি শুনে নিন, এটা কিন্তু আপনাকে প্যাসিভভাবে কাজ করছে, অ্যাক্টিভভাবে কাজ করছে। মানে ব্যাপারটা হচ্ছে আজকের দিনে দেখবেন প্রচুর কার্বাইড দিয়ে ফল পাওয়া যায়, বা ধরুন পেস্টিসাইড দিয়ে আমরা যে খাই। একটা বেগুন খেলে যতটা কাজ হতো আগের দিনে, আজকে 5টা খেতে হবে ওই একটা জিনিস, তাই না? এবার সেই রকমই আপনাকে হয়তো 1 বছর ধরে শুনতে হবে, তবে ওনার কোচিংয়ে গিয়ে যেটা একটা ক্লাসে আপনি পেয়ে যাবেন সেটা 1 বছর ধরে। তো আপনি ঘুরতে ঘুরতেও কি ওইভাবে ওনার গুরুর কাছে রয়েছেন? এই প্রসেসটা কিন্তু আমি শেখানোর চেষ্টা করি। আমি শুধুমাত্র একটা কিছু সিস্টেম দিয়ে দিলাম, এই বসে বসে শুনবে, এই গানটা শুনবে, এই মিউজিকটা শুনবে, তা নয়। কিভাবে শুনবে, তুমি হাতটা পাটা কিভাবে রাখবে, তুমি ওই সময় মেন্টাল স্টেটটা কিভাবে তৈরি করবে, আরেকটু ডেপথে গিয়ে তুমি আরও ডেপথে তুমি যদি মেন্টাল স্টেটে আনতে পারছো না নিজেকে, কিভাবে আনবে, এই প্রত্যেকটা জিনিস ভেঙে 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 ঢোকার চেষ্টা করেছি। এর জন্যই কিন্তু আমি কনসার্ট প্রোগ্রাম থেকে সরে এসেছি, নিজেকে সরিয়ে নিয়েছি। সেই সময় আমার খুব অসুবিধা হয়েছিল, আমি প্রচুর ব্যান্ড আমাকে কল করছে যে তুমি শো করো, আমি তখন ভালো কাজ করছি এবং লোভনীয় ওই অফারগুলো ছাড়াটাও হচ্ছে সবথেকে বড়। কিন্তু আমার একটা বড় ইচ্ছা ছিল যে আমি এটা করব, তখন আমি জানিও না এটা করে কি হবে। অদ্ভুত অদ্ভুত, এবং খুব সুন্দর একটা প্রচেষ্টা আপনি চালাচ্ছেন। এটা আরো 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 উন্নত হোক, ভালো হোক। আমরা আজকের জন্য এই জায়গাতেই শেষ করব, আবার আপনার কাছে একদিন শুনবো। যেতে যেতে আপনার একটা যদি আর একটু ছোট মিউজিক একটু আমরা শুনতে পারি। ধন্যবাদ। ধরুন এটা একটু আমি ইন্ডিয়ান টাইপের বাজাচ্ছি, তো এখান থেকে ওয়েস্টার্নে ঢুকে যাচ্ছে। কিরকম দুটো জায়গা, পাশ্চাত্য আর আমাদের এদিকে মিলে যাচ্ছে। আবার ইন্ডিয়ানে এটাই।
তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন নতুন নতুন পডকাস্ট নিয়ে। আমরা প্রতি ফ্রাইডে, প্রতি শুক্রবার সন্ধে 8টার সময় আমরা এসে থাকি এবং আপনাদের জীবনে কিছুটা সময় হলেও আমরা ট্রাই করি, চেষ্টা করি কিছু অথেন্টিক কথাবার্তা, অথেন্টিক আলোচনা একটা নিয়ে আসতে এবং আপনাদের জন্য যাতে আপনাদের জীবনে কোনো রকম হলেও একটু মূল্য অ্যাড হতে পারে, যোগ হতে পারে। ধন্যবাদ।